তো এই ভিডিওতে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সম্পর্কে জানবো, যা কিনা একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। সো আইডিয়াল গ্যাসের বৈশিষ্ট্য এবং পিভি এনআরটি প্রত্যেকটি টার্ম সম্পর্কে খুবই ডিটেলসে জানবো এবং ম্যাথ করার সময় কোথায় কোথায় ভুল হতে পারে সেটা জানা খুবই দরকার। তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাসের সমীকরণ। সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সম্পর্কে আমাদের জানতে হলে আইডিয়াল গ্যাস কি বা আদর্শ গ্যাস কি সেটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। সো আদর্শ গ্যাসের মেইনলি দুটো বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর অণুর আয়তন খুবই নগণ্য, অর্থাৎ জিরোয়ের কাছাকাছি, এবং দ্বিতীয়ত যে অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে শূন্য। অ্যান্ড এই কারণে আমরা বলবো আদর্শ গ্যাস হচ্ছে কাল্পনিক গ্যাস, অর্থাৎ বাস্তবে এক্সিস্ট করে না। সো যেই কথাটা বললাম সেটা একটু ভালো মতো ডিটেলসে বলি। তো ধরে নিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে অণুগুলো ছোটাছুটি করছে, আমরা ধরে নেই যে এই অণুগুলোর আয়তন হচ্ছে খুবই নগণ্য। নগণ্য কথাটা মানে হচ্ছে একে আমরা গুণবই না, অর্থাৎ এর আয়তন এতটাই ছোট যে একদম প্রায় জিরোয়ের কাছাকাছি, একেবারে জিরো না, জিরো হলে তো আর জিনিসটা এক্সিস্টই করে না, মানে জিরোর থেকে হালকা একটু বড় বাট জিরোয়ের কাছাকাছি। অর্থাৎ এক একটা অণু নিজেরা একদমই কম আয়তন দখল করে, আমরা ধরে নিই কোনো আয়তন দখলই করে না বা জিরোর কাছাকাছি আয়তন দখল করে, এটাই আমরা ধরে নেই। পরবর্তীতে ম্যাথ করার সময় এই কথাটা কিন্তু কাজে লাগবে, তোমরা মনে রাখবে এটা। দ্বিতীয়ত হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, ঠিক আছে। যদি বাস্তব গ্যাস হতো তাহলে কিন্তু অণুগুলোর মধ্যে নানা রকম আকর্ষণ থাকতো। কীরকম ধরলাম ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বা ডাইপোলজনিত আকর্ষণ ইত্যাদি ইত্যাদি অনেক রকম আকর্ষণ থাকতো। কিন্তু এটা যেহেতু একটা কাল্পনিক গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাস, তাই আমরা ধরে নেই যে অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ নেই, অর্থাৎ আকর্ষণ নেই মানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল জিরো। এটাও তোমরা মাথায় রাখবে, চাপ চাপ পড়ার সময় আমাদের কিন্তু এটা লাগবে। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি নিয়ে কথা বলতে চাই। আমরা এখন একে একে প্রত্যেকটা এখানে কি আছে পিভি এন আর এবং টি, পাঁচটা টার্ম আছে, পাঁচটা টার্ম সম্পর্কে আমরা এখন জানবো। তো প্রথমে আমরা একটু আয়তন সম্পর্কে জানি। দেখো পিভি ইজ ইকুয়াল টু এনআরটিতে আমরা এখন কি করব, গ্যাসের আয়তন সম্পর্কে জানবো। ভি হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম। সো এই ভলিউম থেকে ভি থেকে আসলে গ্যাসের আয়তন আসছে। বাট আমরা যদি ভি কি এটা একটু ভালো মতো বুঝতে চাই তাহলে তোমার ব্র্যাকেটে এই লাইনটা মাথায় রাখতে হবে যে গ্যাসের অণুর মুক্তভাবে চলাচল করার জায়গাই হচ্ছে গ্যাসের আয়তন। কি বললাম, গ্যাসের অণুর মুক্তভাবে চলাচল করার জায়গাই হচ্ছে গ্যাসের আয়তন। জিনিসটা যদি একটা চিত্র দিয়ে বুঝাই, খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম যে পাত্রের আয়তন হচ্ছে 5 মিটার কিউব। তাহলে কি হবে দেখো, একটু আগে আমরা কি বলেছিলাম যে এই যে এখানে যে অণুটা দেখতে পাচ্ছ, এই অণুর আয়তন হচ্ছে খুবই নগণ্য, ঠিক আছে। অর্থাৎ অণুটার আয়তন হচ্ছে প্রায় জিরোয়ের কাছাকাছি। তার মানে কি এই অণুগুলো কোনো জায়গায় দখল করছে না। তা যদি হয় তাহলে এই যে এখানে যে একটা অণু ছোটাছুটি করছে, তাহলে সে কি পুরো পাত্র জুড়েই দৌড়াদৌড়ি করতে পারবে, অর্থাৎ পুরো 5 মিটার কিউব আয়তন জুড়েই সে দৌড়াদৌড়ি করতে পারবে। অ্যান্ড যে আয়তনে গ্যাসের অণু দৌড়াদৌড়ি করতে পারে, দেখো গ্যাসের অণু মুক্তভাবে চলাচল করার জায়গা, মানে মুক্তভাবে যেই জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে সেটাই হচ্ছে গ্যাসের আয়তন ভি ইজ ইকুয়াল টু 5 মিটার কিউব। যা বলেছি একটু আরেকবার বলি, দেখো যে এই অণুগুলো যেহেতু কোনো জায়গায় দখল করছে না, তার মানে কি পুরো পাত্রটাই একদম অণুগুলো চলাচল করার জন্য উন্মুক্ত, এই জন্য আমরা ভি ইজ ইকুয়াল টু 5 মিটার কিউব বসিয়েছি। কিন্তু তার মানে কি দাঁড়ালো যে গ্যাসের অণুর আয়তন যেহেতু পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, তাই দেখো আমরা কিন্তু গ্যাসের নিজের যে অণুর আয়তন আছে সেগুলো আর নেইনি, আমরা পাত্রের আয়তনটাই এখানে বসিয়ে দিয়েছি। কিন্তু ভি কিন্তু এটা মাথায় রাখবে, অনেক সময় ম্যাথ করার সময় মানুষ ভুল করে যে ভি কিন্তু পাত্রের আয়তন না, ভি হচ্ছে গ্যাসের আয়তন, মানে গ্যাসের অণু মুক্তভাবে চলাচল করার জায়গা। এই কথাটা কোথায় লাগবে, ধরে নাও যে আমি এখানে একটা মার্বেল আনলাম, ঠিক আছে। দেখো ধরলাম এটা হচ্ছে একটা বস্তু বা সাপোজ এটা একটা মার্বেল, অ্যান্ড পাত্রের আয়তন দেখো আগের মতোই আছে 5 মিটার কিউব, কিন্তু বস্তুর আয়তন হচ্ছে 0.01 মিটার কিউব। এখন দেখো এই মার্বেলটা রাখাতে সমস্যা কি হয়েছে, আগে পুরো 5 মিটার কিউব জুড়েই অণুগুলো দৌড়াদৌড়ি করতে পারতো, কিন্তু এখন মার্বেল থাকাতে তাদের দৌড়াদৌড়ি করার জায়গাটা কমে গেছে, অর্থাৎ গ্যাসের অণুর মুক্তভাবে চলাচল করার জায়গা কমে গেছে। সো কতটুকু কমে গেছে, এই যে বস্তু যেটুকু আয়তন দখল করেছে সেইটুকু। সো ভি ইজ ইকুয়াল টু, দেখো আমরা বস্তুর আয়তনটা বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। ওকে, চলো এখন আমরা গ্যাসের চাপ নিয়ে কথা বলি। বি কেয়ারফুল, এটা কিন্তু গ্যাসের চাপ, এটা কিন্তু কোনোভাবেই পরিবেশের চাপ না।
কী জন্য কথাটা বললাম একটু বলি। দেখো গ্যাসের চাপ কেন সৃষ্টি হয়। ধরে নিলাম এই যে এই অণুটা পাত্রের দেয়ালে একটা ফোর্স প্রয়োগ করেছে, ঠিক একইভাবে এই অণুটাও দৌড়াতে দৌড়াতে পাত্রের দেয়ালে এফ বলে ধাক্কা দিয়েছে। এখন আমরা কি জানি, আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তাই না? অর্থাৎ তুমি যদি পাত্রের দেয়ালে ফোর্স প্রয়োগ করো, অর্থাৎ গ্যাসগুলো যদি পাত্রের দেয়ালে ফোর্স প্রয়োগ করে তাহলেই তো একটা চাপ সৃষ্টি হবে। সো এই কারণেই আসলে একটা গ্যাসের চাপ সৃষ্টি হয়, অর্থাৎ দেয়ালের উপরে যে ফোর্স তার জন্য একটা চাপ সৃষ্টি হয় ভেতরে। এখানে একটা কথা আছে, ধরে নিলাম যে পরিবেশের চাপ হচ্ছে 1 atm আর ভেতরে গ্যাসের চাপ হচ্ছে 5 atm। তুমি কোনটা বসাবে? বুঝতেই পারছো, যেহেতু গ্যাসের চাপ অবশ্যই তোমরা পি ইজ ইকুয়াল টু কত বসাবে? 5 atm বা 5 × 101325 প্যাসকেল বসাবে। আচ্ছা তোমরা কি জানো কি না যে 1 atm মানে হচ্ছে 101325 প্যাসকেল, ঠিক আছে? আর আমি এখানে কি করেছি দেখো 1 atm, এই যে atm এর মানটা এখানে বসিয়ে দিয়েছি আর সামনে হচ্ছে 5। অর্থাৎ মূল কথা হচ্ছে পি হচ্ছে গ্যাসের চাপ, কোনোভাবেই পরিবেশের চাপ না। কিন্তু আমরা যখন একটা ম্যাথ করি, ধরো মাঝে মধ্যে বেলুনের ম্যাথ করতে হয় অথবা বুদবুদের ম্যাথ করতে হয়। ধরো বেলুনের কথাই বলি প্রথমে, যে বেলুনের ম্যাথ করার সময় আমরা কেন, ঠিক আছে, বেলুনের ম্যাথ করার সময় আমরা কেন ধরলাম পরিবেশের চাপ 1 atm, আমরা পি ইজ ইকুয়াল টু 101325 দিয়েই ম্যাথটা করে ফেলি, অর্থাৎ এই পি এর মানটা এই যে এখানে বসাই দেই, এর আমাদের আনসারটাও হয়ে যায়, ম্যাথটাও হয়ে যায়। এটা কারণ কি? এটা কারণটা তোমাকে একটু বুঝতে হবে, কারণ সামহাও দেখা যায় যে পরিবেশের চাপ এবং গ্যাসের চাপটা সেম হয়ে গেছে। কেন? কারণ দেখো যে পরিবেশ মানে কি? বায়ুমণ্ডল বাইরে থেকে বেলুনের উপরে যে চাপ দিচ্ছে এবং ভেতরের গ্যাস ভেতর থেকে যে চাপ দিচ্ছে, দেখা যায় যে দুটো সেম হয়ে যায়। বুঝতে পারছো? অর্থাৎ বায়ুমণ্ডল বাইরে থেকে যে ফোর্স প্রয়োগ করে এটাকে আমি এফ এটিএম দ্বারা প্রকাশ করলাম, এবং ভেতর থেকে গ্যাস যেই বল প্রয়োগ করে এটাকে আমি এফ জি দ্বারা প্রকাশ করলাম। সো দেখা যায় যে এফ এটিএম এবং এফ জি দুটো সেম হয়ে যায়। সেম কেমনে হয় এটা তুমি চাইলে অবজারভেশন থেকে বুঝতে পারো। দেখো বেলুনকে ফুলায় যখন তুমি একটা জায়গায় রাখো তখন বেলুনটা কি প্রসারিত হয়? হয় না তো। বেলুনটা কি সংকুচিত হয়ে যায়? হয় না তো। অর্থাৎ বেলুনটা কি হয়? একটা স্টেবল পর্যায়ে চলে যায়। তার মানে কি, তার বাইরের ফোর্স এবং ভেতরের ফোর্স যেহেতু সমান হয়ে গেছে, এই জন্যই বেলুনটা একটা স্টেবল পর্যায়ে চলে যায়, আয়তন বাড়েও না আয়তন কমেও না। যেহেতু কি বলে ফোর্সগুলো সমান হয়ে গেছে, সো একে যদি আমি এরিয়া দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে তো আমি প্রেশার পাবো, তাই না? সো এখান থেকে বোঝা গেল যাহাই হচ্ছে পরিবেশের বা অ্যাটমসফিয়ারের প্রেশার তাহাই হচ্ছে অ্যাকচুয়ালি কি গ্যাসের প্রেশার। সো এই জন্যই আমরা গ্যাসের চাপ 101325 বা 1 atm বসিয়ে দিয়ে এইখানে ম্যাথটা করে ফেলি অ্যান্ড আনসারটা মিলে যায়। ঠিক সেমভাবে তোমরা দেখবা বুদবুদের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট তোমাদের। একটা বুদবুদ নিয়ে যখন আমরা ম্যাথ করি, সো একইভাবে দেখবা যে পরিবেশ এই বুদবুদটাকে পানির নিচে ঢুকাই দেওয়া হয়। সো তুমি দেখবে যে পানি বাইরে থেকে যে বল প্রয়োগ করে এবং বুদবুদের ভেতরে যে গ্যাস আছে এই গ্যাস ভেতর থেকে যে বল প্রয়োগ করে দুটো সেম হয়ে যায়। এই জন্য যাহাই পানির চাপ তাহাই হচ্ছে বুদবুদের চাপ। এটা আমরা আস্তে আস্তে দেখব বুদবুদের ম্যাথ যখন করব তখন। আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই। দেখো মনে আছে তোমাদের আমি কি পড়িয়েছিলাম তোমাদের? আমরা আদর্শ গ্যাসের দুটো বৈশিষ্ট্য শিখেছিলাম। এক হচ্ছে অণুর আয়তন নগণ্য এবং আরেকটি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ নেই, এটাই আমরা ধরে নেই। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে আদর্শ গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে 0। সো এই কথাটা আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করব। দেখো এই তো এই জায়গায় এখানে হচ্ছে কি যে এই অণুটা পাত্রের উপরে একটা বল প্রয়োগ করছে এফ। সো নর্মালি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা যদি আদর্শ গ্যাস না হয়ে বা কাল্পনিক গ্যাস না হয়ে যদি একটা বাস্তব গ্যাস হতো তাহলে বলতো কি হতো? তাহলে অবশ্যই এদের মধ্যকার একটা আন্তঃআণবিক আকর্ষণ থাকতো, অর্থাৎ এই অণু এবং এই অণুর মধ্যে একটা আকর্ষণ থাকতো, এই অণু এবং এই অণুর মধ্যে একটা আকর্ষণ থাকতো, যে কোনো প্রকার আকর্ষণ, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ হচ্ছে অনেক কমন। সো যে কোনো একটা আকর্ষণ থাকতো। তখন সমস্যাটা হইতো কি, এই যে এই অণুটা যখন পাত্রের দেয়ালে ধাক্কা দিতে যেত তখন এ আবার পিছ থেকে তাকে টেনে ধরতো। ঠিক আছে, ধরলাম এই ফোর্সটা হচ্ছে এফ প্রাইম, অর্থাৎ সে একটা পিছু টান ফিল করতো। অ্যান্ড পিছু টান ফিল করার জন্য বুঝতেই পারছো যে এই চাপ কিন্তু আর একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, তাই না? বাস্তব গ্যাস নিয়ে আসলে তোমাদের কেমিস্ট্রিতে অনেক কথা আছে। কেমিস্ট্রিতে সেকেন্ড পার্ট প্রথম চ্যাপ্টারে দেখবে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আছে। বাস্তব গ্যাস নিয়ে ওইখানে অনেক কিছু জানতে পারবে, যেহেতু আমরা ফিজিক্সের 10ম অধ্যায়ে আছি। সো আমরা এখন আদর্শ গ্যাসে আমরা থাকি, অর্থাৎ কাল্পনিক গ্যাসে আমরা থাকি। আমরা ধরে নিব যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। ঠিক আছে, চলো একটু সামনে আগাই।
পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা প্রেশার এবং ভলিউম সম্পর্কে আমরা জেনেছি, এখন আমরা একটু গ্যাসের তাপমাত্রা সম্পর্কে জানি। আবারও আগের মতোই, এটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা, এটা কিন্তু কোনোভাবেই পরিবেশের তাপমাত্রা না, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো কেন কথাটা বললাম একটু মন দিয়ে শোনো। ধরে নিলাম যে পরিবেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশে 25 ডিগ্রি সেলসিয়াস দেখলেই কিন্তু বসাই দেওয়া যাবে না, আমাদের দেখতে হবে গ্যাসের তাপমাত্রা কত। আমরা ধরে নিলাম এই যে দেখতে পাচ্ছ যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে তাপ অপরিবাহী, অর্থাৎ বাইরে থেকে তাপ ভেতরে যাবে না এবং ভেতর থেকেও তাপ বাইরে যাবে না। এই কথাটা কেন বললাম, ধরে নাও যে ভেতরের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমরা জানি যে উচ্চ থেকে নিম্নে তাপ যাওয়ার কথা, কিন্তু যেহেতু এটা তাপ অপরিবাহী, তাই কি হবে, এই তাপ আর বাইরে যাবে না, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস 50 ডিগ্রি সেলসিয়াসই রয়ে যাবে। এবং টি হবে হচ্ছে এই দেখো 50 + 273, ঠিক আছে? টি হবে 50 + 273। একটা কথা বলে দেই, এই টিটা কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা, ঠিক আছে? তোমরা যখন তোমাদের ফিজিক্স বইয়ে দেখবে যে ছোট হাতের টি বা থেটা দ্বারা সেলসিয়াস স্কেলের টেম্পারেচার বোঝায়, কিন্তু বড় হাতের টি দ্বারা বোঝায় হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার। সো আমি এখানে 50কে দেখো 273 দ্বারা যোগ করে যা হয় তাই কিন্তু আমি এই ফর্মুলাটাতে বসাবো, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু দেয়াল যদি তাপ অপরিবাহী না হয়ে তাপ পরিবাহী হয়, ঠিক আছে? দেখো আমি ধরে নিলাম যে তাপ পরিবাহী একটা দেয়াল, তাহলে তো বুঝতেই পারছো তাহলে কি হবে। ধরলাম গ্যাসের তাপমাত্রা হচ্ছে, সাপোজ আমি ধরে নিলাম 10 ডিগ্রি সেলসিয়াস, আমি ধরে নিলাম। কিন্তু যদি দেয়ালটা তাপ পরিবাহী হয় তাহলে কি হবে বলতো, বাইরে থেকে তাপ ভেতরে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস না হয়। যখন দুইটা তাপমাত্রা সেম হয়ে যাবে তখন তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। আমি যদি ধরে নেই যে গ্যাস অনেক উত্তপ্ত, ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে, এখন গ্যাস থেকে পরিবেশে তাপ প্রবাহিত হবে। কতক্ষণ তাপ প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত না বাহিরের এবং ভেতরের তাপমাত্রা সেম হয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছ, যদি তাপ পরিবাহী দেয়াল হয় তাহলে যাই হোক না কেন পরিবেশের তাপমাত্রা এবং গ্যাসের তাপমাত্রা সেম হয়ে যাচ্ছে। সো এখন আমরা এখানে কত বসাবো, টি ইজ ইকুয়াল টু দেখো 25-এর সাথে 273 যোগ দিলে যা হয় তা। বাট বি কেয়ারফুল, এটা কিন্তু গ্যাসের তাপমাত্রা, এটা কিন্তু পরিবেশের তাপমাত্রা না, ঠিক আছে? ওকে, চলো আমরা আরেকটু সামনে আগাই। এন, বুঝতেই পারছো এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, কিন্তু এইখানে একটা কথা আছে। ওকে, আমি ধরে নিলাম যে এটার ভেতরে 50 গ্রাম নাইট্রোজেন আছে, ঠিক আছে? সো ধরে নিলাম গ্যাসের ভেতরে 50 গ্রাম নাইট্রোজেন আছে। তোমরা একটু আণবিক ভর, এই দেখো গ্যাসটি আণবিক ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। এই এককটার দিকে একটু খেয়াল রাখো, দ্বারা আমি একটু ভালো মতো বলি কথাটা। আণবিক ভরের ইংলিশ হচ্ছে মলিকিউলার মাস, ঠিক আছে? সো এই মলিকিউলার মাস থেকে এই এম থেকে এই বড় হাতের এম এসছে। সো এই পুরো অধ্যায়ে আমরা এখন গ্যাসটি আণবিক ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করব। এখন তোমাদের মনে হতে পারে যে গ্রাম পার মোল কেন, মানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 28, একটু এই পাশে লিখি, এম হচ্ছে কত, 28 গ্রাম পার মোল, ঠিক আছে? এই জিনিসটা কেন দেখো তো, এই কথাটা মানে কি বোঝাচ্ছে যে প্রতি মোলে বা পার মোলে 28 গ্রাম, তাই না? পার মোলে 28 গ্রাম আছে। আণবিক ভর কথাটা মানে কি, প্রতি মোলে কত গ্রাম আছে সেটাই তো আণবিক ভর, তাই না? সো যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, মানে পার মোলে 28 গ্রাম নাইট্রোজেন আছে। সো এখান থেকেও আমরা বুঝতে পারি যে এককটা অ্যাকচুয়ালি হবে গ্রাম পার মোল, গ্রাম কিন্তু না। এখনই তোমরা বুঝতে পারবে যে কেন এখানে পার মোল জিনিসটা এনেছি। আমরা সবাই জানি যে এন মানে কি, মোল সংখ্যার সূত্র হচ্ছে ডাব্লিউ বাই বড় হাতের এম, তাই না? অর্থাৎ আমাদের কাছে যদি 50 গ্রাম একটা নাইট্রোজেন থাকে, আমরা কি করব, এই 50 গ্রামকে সিম্পলি তার আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে কি হবে দেখো, এই যে এখানে গ্রাম আর গ্রাম কাটা চলে যাবে, এন এই মোলটা পার মোলটা উপরে গেলে মোল হয়ে যাবে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা পার মোল আসতে হবে, তা না হলে তো আর গ্যাসের মোল সংখ্যা মোল হবে না। যাকে একটু বেশি ডিটেলসে বলে ফেলেছি, মূল কথা হচ্ছে গ্যাসের মোল সংখ্যা আমরা কীভাবে বের করব, আমরা ডাব্লিউকে বড় হাতের এম দ্বারা ভাগ দিব। মাঝে মধ্যে আমরা পরবর্তীতে দেখব ম্যাথ করার সময় যে মোল সংখ্যার আরেকটি ফর্মুলাও খুব ইউজ করা হয়। সেই ফর্মুলাটা হচ্ছে বড় হাতের এন বাই ছোট হাত বাই এন এ, ঠিক আছে? এন কি, ধরো তোমার কাছে নাম্বার দেওয়া আছে,
ধরো তোমাকে বলা আছে যে 20টা অণু আছে বা 2 × 10⁻10টি অণু আছে, একে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিবে, ঠিক আছে। এনে হচ্ছে কি একটা অ্যাভোগাড্রো ধ্রুবক, মানে 6.023 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তার সাথে যদি আমি এখানে একটা পার মোল লাগিয়ে দেই তাহলেই এটা হয়ে যাবে একটা অ্যাভোগাড্রো ধ্রুবক। পার মোল কেন বললাম? অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি প্রতি মোলে কতটি অণু আছে, প্রতি মোলে 6.023 × 10⁻23টি অণু আছে। যাই হোক, বেশি চাপ নেওয়ার দরকার নাই, এগুলো নিয়ে আমরা পরে আরও ডিটেলসে কথা বলবো। ওকে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন কথাটা কেন বললাম? তার কারণ হচ্ছে এই আর মানে এটা যত রকম আদর্শ গ্যাস আছে সব রকম আদর্শ গ্যাসের জন্যই আর এর মান হচ্ছে, আগেই বলে দেই, আর হচ্ছে 8.314। এককটা আমরা এখনই বের করব জুল পার মোল পার কেলভিন। সো এই যে আর এর মান যে 8.314 একক, যে জুল পার মোল পার কেলভিন, এটা কীভাবে আসছে, এই সূত্রটা কিভাবে সব গ্যাসের জন্য খাটে সেটাই আমরা এখন বের করব। আমরা ধরে নিলাম, আমরা তো ক্লাস 9-10 কেমিস্ট্রিতে পড়েছি তাই না, যে 1 মোল গ্যাসের চাপ যদি 1 atm হয়, তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হয় জানো? আয়তন হচ্ছে 22.4 লিটার, তাই না? এটা তোমরা সবাই নিশ্চয়ই পড়েছ যে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 atm চাপে আয়তন হচ্ছে 22.4 লিটার। সো এই যে দেখতে পাচ্ছ PV = nRT, এই ফর্মুলায় বা R = PV/NT, একটু এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে নিলাম। এই জায়গায় আমরা এখন সব মানগুলো বসিয়ে দিব। আমি এক এক করে বলি আমি কিভাবে মানগুলো বসিয়েছি। দেখো 1 atm মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে 101.325 প্যাসকেল। সো এই মানটা আমি এখানে বসিয়েছি। ঠিক একইভাবে দেখো আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 লিটার মানে যেন কত? 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব, তাই না? এই দেখো এই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে একটু দশমিকে প্রকাশ করলে 0.0224 মিটার কিউব আসে। তোমরা ক্যালকুলেটর দেখবে এটাই আসে, এটা আমরা এখানে বসিয়েছি। আর মোল সংখ্যা হচ্ছে 1 মোল। আর তাপমাত্রা কত? 0 ডিগ্রি বসাবা? অবশ্যই 0 বসানো যাবে না কিন্তু, কারণ তাপমাত্রাকে বড় হাতের টি মানে কি কেলভিন। সো 0 এর সাথে 273 যোগ দিলে যা আসে তাই কিন্তু তোমাকে এই যে এখানে বসাতে হবে। অ্যান্ড এই কাজটা করলে তুমি দেখবে যে আর এর মান আসে হচ্ছে 8.314। এই দেখো প্যাসকেল মিটার কিউব উপরে আছে, সো প্যাসকেল মিটার কিউব উপরে লিখলাম, পার মোল আর এই যে মোল নিচে আছে এবং কেলভিন নিচে থাকার জন্য এখানে লিখলাম পার মোল আর পার কেলভিন। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? আমি একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে 8.314। দেখো উপরে কি প্যাসকেল আর মিটার কিউব আছে, ওকে, প্যাসকেল মিটার কিউব। আর নিচে কারা কারা আছে দেখো তো, মোল আর কেলভিন, তাই না? সো এখানে হচ্ছে পার মোল পার কেলভিন। এখন তুমি যদি এই যে এটার সাথে তুলনা করো তাহলে দেখতে পারবে যে জুল মানেই হচ্ছে প্যাসকেল মিটার কিউব। কেমনে এটা একটু বুঝো। একটা ফর্মুলা আছে যেটা আমি এখনই বলতে চাই না, এটা তাপগতিবিদ্যায় তোমরা পড়বে। ফর্মুলাটা হচ্ছে গ্যাস কী পরিমাণ কাজ করে ডাব্লিউ, এই ডাব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিভি। তোমরা যদি ইন্টিগ্রেশন পড়ে না থাকো কোনো সমস্যা নাই, জাস্ট এইটুকু দেখো যে কাজের একক কি? জুল, তাই না? কাজের একক হচ্ছে জুল। পি এর একক কি? পি এর একক হচ্ছে প্যাসকেল এবং আয়তনের একক হচ্ছে ডিভি। ডি জিনিসটা কি এটা যদি না জানো কোনো সমস্যা নাই, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। সো আমরা বলতে পারি না যে 1 জুল মানে হচ্ছে 1 প্যাসকেল মিটার কিউব, তাই না? সো প্যাসকেল মিটার কিউবকে আমি 1 জুল লিখব। এই যে দেখতে পাচ্ছ এখানে প্যাসকেল মিটার কিউব, এই জায়গায় আমি লিখব হচ্ছে জুল বসাই দিব। সো আমি যদি জুল বসিয়ে দেই তাহলে দেখো আমি একদম আর এর এই মানটা পেয়ে গেছি। এটা তোমরা মুখস্থ রাখবে, এটা সকল আদর্শ গ্যাসের জন্যই কিন্তু এই ফর্মুলাটা খাটে। এই জন্যই বলা হয়েছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, যাই হোক, এগুলো তো আমি আগেই বলে দিয়েছি। তো আজকে আমরা যা পড়লাম তা যদি একটা সামারি করি, পি হচ্ছে গ্যাসের চাপ, বি গ্যাসের মুক্তভাবে চলাচলের আয়তন এবং টি হচ্ছে তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা, আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা নিয়ে একটু কথা বলা যাক। আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তুমি যদি এসআই একক বলো তাহলে কিন্তু আর এর মান এইটা। কিন্তু তোমাকে যদি বলে সিজিএসএ, ঠিক আছে, সিজিএসএ তোমাকে যদি বলে আর এর মান কত, তাহলে মাথায় রাখবে যে 1 জুল = হচ্ছে 10⁻7 আর্জ, ঠিক আছে? এটা হচ্ছে এসআই এককে আর এই আর্জটা হচ্ছে সিজিএস এককে। সো তোমরা কি করবে, এই 1 জুলটা, এই 1 জুলের মানটা তোমরা এখানে বসাই দিলেই কিন্তু তোমরা সিজিএস এককে আর এর মান কী হয় সেটা তোমরা পেয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।